হাই মাই স্টুডেন্ট, আগের বছরের মতো এবছরও আমরা এবিটির সলিউশনগুলো দেখব। ঠিক আছে, তা প্রথমে একটা মোটিভেশন কোথা দিয়ে শুরু করা যাক কি, ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানোর আগে থেমো না। ঠিক আছে, তো এটা কার বাণী? স্বামী বিবেকানন্দর বাণী। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প আবার স্বামী বিবেকানন্দকে কি উচ্চারণ করে তোমরা জানো। ঠিক আছে, যাই হোক, প্রথমের প্রশ্নটা কি বলা আছে দেখি। আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট, আচ্ছা আমি একটু সরে আসছি, এখানেই আমি প্রশ্নগুলো দিয়ে দেবো আর তোমরা দেখতে থাকো। ঠিক আছে, সলিউশনগুলো আমি তো করে দিচ্ছি। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কী কী আছে? ইনফ্রারেড রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, আলফা রশ্মি। আচ্ছা, আগে গ্রিন হাউস এফেক্টটা কী সেটা বলে দিই। গ্রিন হাউস এফেক্ট, তো আমরা কিন্তু যে প্রশ্ন দিয়ে আছে শুধুমাত্র ওটা নয়, ওটার থেকে আর কি কি প্রশ্ন হতে পারে সেটাও আলোচনা করবো। ঠিক আছে, তা গ্রিন হাউস এফেক্টটা কি না, আমরা যদি ভাবি এটা ভূপৃষ্ঠ, তো ভূপৃষ্ঠ আছে। আচ্ছা, এখানে সান আছে, সান, তাই তো আমি খুব সুন্দর ছবি আঁকছি মোটামুটি। ঠিক আছে, সান আছে, তা এখান থেকে যখন সূর্যরশ্মি আসে কিভাবে আসে না, ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যে। ঠিক আছে, আয়ার, যেটা অবহেলিত রশ্মি হিসেবে, আয়ার মানে ইনফ্রারেড আসে। উত্তর তোমরা হয়তো পেয়েও গেছো, ভাবছো ইনফ্রারেড তো স্যার বললেই হলো, তা এত বকে লাভ। এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে সেটাও বলছি। তা আসছে এবার, আসা মানে এই যে রশ্মিটা আবার তো বিকৃত হয়ে যাবে যাওয়ার সময়। কি এখানে এখানে CO2 গ্যাস, সিএফসি, আচ্ছা সিএফসি গ্যাস, আচ্ছা জলীয় বাষ্প, আমি H2 লিখছি, O3, নাইট্রাস অক্সাইড, N2, এগুলো আছে। তা এগুলো কি করে না, ওই যে রশ্মিটাকে শোষণ করে নেয়। এবার যখন পাঠাই সেটা কি হয়, মানে যখন বিকৃত হয়ে যাচ্ছে সেটার ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য থাকে না, ওটা আবার বৃহত্তর হয়ে যায়। ঠিক আছে, যাচ্ছে। আচ্ছা, এইটা যদি যদি পুরোটাই ধরো 100% যদি আমাদের সান আসে, যদিও আমরা জানি প্রায় 10 কোটি ভাগের 1 ভাগ আসে, তাই তো 10 কোটি, 10 লক্ষ কোটি ভাগের মনে হচ্ছে 1 ভাগ আসে, তো সেটাকে যদি আমরা 1% ধরি, ধরো সেটাকে সেটা সেই 1%টাকে যদি আমরা 100% ধরি, যদি সবটাই এলো সবটাই বিকৃত চলে গেল, তাহলে তো পৃথিবীর তাপমাত্রা বেশি আর হওয়ার কথা নয়। তাহলে কি হচ্ছে না, যে গ্যাস পার্টিকেলগুলো আছে, মানে CO2 বলো, O3 বলো, N2O বলো, এগুলো কি করে শোষণ করলো। তাহলে আবার শোষণ করার পর ওরাও আবার ওই যে বললাম বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আয়ার অবহেলিত রশ্মিরূপে নির্গত করে। তাহলে যে CO2, CFC, O3 এটা যে শোষণ করে রাখছে, তাহলে নিশ্চয়ই তাপমাত্রা বাড়ছে। তা বৃদ্ধি পেলে কি হবে, তাহলে খুব ঠান্ডার পরিবেশ তো থাকছে না, -10 -100 তো থাকছে না, তাহলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের বাঁচার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এটাই হচ্ছে কি গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা, আমি এখান থেকে আরও বলে দিই, এই যে বললাম গ্রিন হাউস, বাংলায় লিখি গ্রিন হাউস গ্যাসগুলি কী কী লিখলাম, ধরো পরীক্ষায় পড়লো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এরকম বারবার আসছে তোমরা দেখছো, তো সেইগুলোর জন্য বলছি CO2, 2 CFC, 3 H2O, 4 O3, 5 N2O। আচ্ছা, তাহলে এইগুলো যদি দেখতে পাও, বলবে কি এরা গ্রিন হাউস গ্যাস। আর যদি বলা হয় আচ্ছা মিথেনটা লিখলাম নি, মিথেনটাও তোমরা জোর করে নাও CH4। ঠিক আছে, তাহলে এখান থেকে আরও প্রশ্ন বলে দিই কী হতে পারে না, একটি জৈব গ্রিন হাউস গ্যাস, মিথেন তোরা জৈব জৈব মানে জৈব যৌগ তোমরা জানো, তা মিথেন একটা কি জৈব গ্রিন হাউস গ্যাস, সব কিছু এখানেই হয়ে যাবে, এখান থেকেই পরীক্ষায় সব আসবে 100%। তা জৈব গ্রিন হাউস গ্যাস, গ্রিন বাংলা বানানোটা, হ্যাঁ গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, আচ্ছা যদি বলা হয়
সবচেয়ে মানে সবচেয়ে সর্বাধিক গ্রিন হাউস গ্যাস কোনটা, তখন উত্তর কী হবে CO2। বুঝতে পারলে? তাহলে একটা প্রশ্ন দিই না, নিম্নলিখিত গ্যাসগুলোর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? ধরো দেওয়া হলো CO2, বি, CFC, সি, N2, ডি, N2O, তখন কোনটা মারবে? অপশান সি, এটা তো গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নটা দেখি। লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস দুর্ভোগের মান। আছি তো আমি, তা সানফান থাক। পিভি সমান এনআরটি তোমরা জানো, কি জানো? চার্লস বয়েল, অ্যাভোগাড্রো, তিনজনের সমন্বয় সূত্র না এটা? আচ্ছা, এইটাই তো সার্বজনীন গ্যাস দুর্ভোগ। তা সার্বজনীন গ্যাস দুর্ভোগ তো আর এর আমি মানগুলো বলছি, তোমরা একটু নোট করো, প্র্যাকটিস করো, লিখবে কিন্তু, আমি যেটা লিখি তোমরা লিখবে। 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, আচ্ছা, আর আরও হয় কি হয়? 0.0821 লিটার ATM কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তোমরা বলছো স্যার উত্তর পেয়ে গেছি। আচ্ছা, আগেরটার উত্তর কোনটা ছিল? অপশান এ কিন্তু ইনফ্রারেড রশ্মি। আর এটার উত্তর কোনটা হবে বলে দিই অন্তত? বি, 0.0821। ঠিক আছে, 0.0821 বি। উত্তরগুলো তোমরা জেনে রাখো আবার। আচ্ছা, আর একটা কী হয় না, 1.987 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, এইগুলো জানলে যদি বলা হয় জুলে বলো, তখন কি বলবে? এটা। আচ্ছা, যদি বলে লিটার ATM-এ বলো, তখন বলবে এটা। যদি বলে ক্যালোরিতে বলো, তখন বলবে এটা। প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, তাহলে অপশান বি এটার আনসার। ঠিক আছে, নেক্সট কি বলা আছে? আচ্ছা, 1.3টা কি বলা আছে? কত মোল H2 এর সঙ্গে O2 সঙ্গে কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়? আচ্ছা, তাহলে রিয়াকশানটাকে লিখি। H2 প্লাস O2, সেখান থেকে কি H2O। আচ্ছা, কত মোল বলছে? 2 মোল অক্সিজেন এর সঙ্গে, আচ্ছা বুঝতে পারছি, আগে ব্যালেন্স করো। তা এখানে আছে দুটো, এখানে আছে একটা। আচ্ছা, আমি যদি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, 2 2 4, এখানেও 2। বুঝতে পারলি? আচ্ছা, এবার এখানে দেখো, এখানে হচ্ছে 2 মোল H2 এর সাথে এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 মোল O2 এর বিক্রিয়ায় 2 মোল H2O, মানে স্টিম, জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে। আচ্ছা, জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাকে কি বলছে? আমাকে বলছে 2 মোল O2 এর বিক্রিয়ায়। তাহলে আমি যদি এটা 2 মোল নিই, 1 ছিল 2 গুণ করছি, 2 মোল বানাচ্ছি, তাহলে এখানে 2 গুণ করছি, 2 মোল থেকে 1 মোল, বা 1 মোল O2-র সঙ্গে 2 মোল H2 বিক্রিয়া করে, তাহলে 2 মোলের সঙ্গে হলে তাহলে 4 মোল লাগবে, তাই না? আচ্ছা, তাহলে এখানেও 2 হচ্ছে, এখানেও 2 হচ্ছে, তাহলে এখানেও 2 2 4। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তোমরা? তাহলে কত মোল লাগছে বলো? তাহলে 4 মোল H2, 2 মোল O2 এর সঙ্গে বিক্রিয়ায় 4 মোল জলীয় বাষ্প উৎপন্ন হয়। তাহলে অপশান কোনটা? কত? 4 মোল। তাহলে অপশান বি কিন্তু। ঠিক আছে, অপশান বি, 4 মোল। বুঝলে? আমি আরেকবার বলছি যে H2 প্লাস O2, সেখান থেকে তো জানি জল তৈরি হয় বা জলীয় বাষ্প। আচ্ছা, ব্যালেন্স করতে গেলে এখানে 2টো আছে, এখানে 2টো আছে, ঠিক আছে, কিন্তু এখানে আছে একটা, এখানে আছে 2টো, তাই না? তা 2টো আছে বলে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 1 2 বোঝা গেছে, কিন্তু এখানে 2 2 4 হয়ে গেছে, তাহলে 2 লাগলো। তাহলে এখানে আমি বলতে পারছি কি 2 মোল, বা এখানে 1 মোল ছিল তো, তাহলে 1 মোল O2 কার সাথে বিক্রিয়া করছে? 2 মোল H2-র সাথে বিক্রিয়ায় কম মোল তৈরি করছে, 2 মোল H2 তৈরি করছে। আচ্ছা, আমাকে দেওয়া ছিল এখানে কত মোল? এখানে ছিল 2 মোল, তাহলে 2 মোল যদি করি,
ডাবল করছি তাহলে এখানে কত মোল লাগবে 4 মোল, তাহলে এখানেও তো 4 মোলই হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে। ঠিক আছে, তাহলে উত্তর কত হচ্ছে অপশান বি 4 মোল। আচ্ছা এর পরেরটা মুছে দিই একটু। কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দিয়ে আছে 2 গুণিত 10⁻⁵ পার ডিগ্রি সি হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। আচ্ছা আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে কী দিয়ে লেখা হয়, আলফা দিয়ে ইসডু বিটা ইসডু গামা সমান 1:2:3 হয়। আচ্ছা তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তা আমার এই দুটো নিয়ে কাজ, তাহলে লিখতে পারি কি আলফা ইসটু বিটা 1:2। আচ্ছা ইসটু মানে কি জানি আমরা, ভাগ, ভাগ আমাকে বার করতে হবে আলফা, এটা নিচে আছে বসে গেলে গুণ। এবারে বলো দিয়ে আছে কত 10⁻, কত 2 ইন্টু আবার 2 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সি, মানে এটা তো এটা মানে এটা কিন্তু এভাবে লিখতে পারতাম, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। দেখো 2 2 কাটলো, 1 ইন্টু 10⁻, কত -5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্ট মানে ইনভার্স বা পার ডিগ্রি সি, মানে কোনটা অপশান, কোনটা অপশান ডি, অপশান ডি। আচ্ছা সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হয়। আচ্ছা সমান্তরাল কাচফলকে তোমার মনে আছে যে এটা বায়ু থেকে পড়লো, লম্ব আঁকলাম, সরে এলো অবিলম্বের দিকে, কারণ ঘরের মাধ্যম লঘু থেকে ঘনয় আসছে, তা এখানে আবার একটা লম্ব টানলাম যেখানে পড়লো, তাহলে এবার হচ্ছে কি ঘন থেকে কাঁচ তো ঘন থেকে লঘুতে যাচ্ছে, লঘু থেকে সরে যাবে। আমরা জানি এটা যদি আই লিখি, এটা যদি R1 লিখি, তাহলে দেখো এটা এইটা আর এটা সমান্তরাল, আর এটা কি ছেদক, তাহলে এই কোণটা সমান হবে। তাহলে আমি যদি R2 বলি তাহলে R1 আর R2 সমান, তাহলে R1 R2 সমান। আচ্ছা R1 R2 সমান, আর এখান থেকে তাহলে কী বেরোচ্ছে, যদি I2 বেরোই, তাহলে R1 R2 সমান মানে কি নিশ্চয়ই এটাকে লিখতে পারি R1। আচ্ছা একটা কথা, যদি আমরা তো জানি, আমরা কি জানি যে প্রত্যাবর্তনের নিয়ম মানে কি, আমরা যেই কোণে ফেলাই যদি ভালো করে যেই কোণে ফেলি আর যেটা বেরোবে, যে কোণে ফেলি আর যেটা বেরোবে, আবার উল্টোটা যদি হয়, যে কোণ মানে যদি এরকম হয় যে যেটা বেরোচ্ছে আর যেটা ফেলছি যদি দুটো সমান, মানে কি এটা বুঝিয়ে ভালো করে বলি, মানে যদি আমার এই দুটো কোণ তো সমান, ওই করে আমি R1 লিখতে পারলাম, তাহলে এই কোণে পড়লো আর এই কোণে প্রতিসৃত হলো, আবার এই কোণটা কি হলো সমান, তাই না, ভালো করে বোঝা আছে। তাহলে আমরা যদি জানি তাহলে এখান থেকে যেটা বেরোচ্ছে তাহলে এটা সমান তো হবে, কারণ কি এই কোণে পড়লো এই কোণে বেরোলো, আবার তাহলে আমি যদি বলি তাহলে যদি এই কোণে পড়ে তাহলে এই কোণে তো বেরোবে, এই কোণে পড়লো এই কোণে বেরোচ্ছে, তাহলে এই কোণটাই তো এইটা, তাহলে এই কোণে পড়লে ওই কোণেই বেরোবে, তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে, তাই না, তাহলে চ্যুতি তো নেই, বুঝতে পারলে, কিন্তু সমান হয় না, সরলরেখা দুটো সমান হয় না, ঠিক আছে পড়েছ বুঝতে পারছি, তাও আমি ডিটেলসেই বললাম। তাহলে কত হবে বি অপশানে 0। আচ্ছা দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো। আচ্ছা দৃশ্যমান বলেছে তাই তো, আচ্ছা অসুবিধা কি আছে, আমি আগে মেন জিনিসটা একটু বলি। আমরা জানি যে প্রথমে গামা রশ্মি, গামা রে, তারপর এক্স রে, তারপর গামা রে, এক্স রে, তারপর ইউভি, তারপর ভিজিবল মানে যেটা দৃশ্যমান, এটা গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট, এটা ভিজিবল মানে দৃশ্যমান, মানে কি ভিপজিওর যেটা বলা হয়,
ভিভজি অর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি আইআর ইনফ্রারেড, তারপরে কি আছে মাইক্রোওয়েভ মানে অনুতরঙ্গ, এটা হচ্ছে অবহেলিত। তারপরে কি আছে রেডিও ওয়েভ, কি আছে রেডিও ওয়েভ, কি আছে রেডিও ওয়েভ। আচ্ছা, এদিক থেকে এদিকে গেলে আমার ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তাহলে এদিক থেকে এদিকে গেলেও ল্যামডার মান বাড়বে। তাহলে যদি তোমরা বাংলায় লিখো কি বেনি বেনি সহ কলা, তাই না? তাহলে সবচেয়ে ল্যামডার মান কার বেশি? লালের বেশি, লালের বেশি। অপশানে আছে কি লাল, অপশান বি, ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, যদি বলতো শক্তির মান সবচেয়ে বেশি কি, আমরা জানি না কি জানি, আমরা জানি তো এইচ নিউ, আচ্ছা সি বাই ল্যামডা হয়, নিউ সমান সি বাই ল্যামডা। তাহলে দেখতে পাচ্ছি এইটা তো কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইটা কি লাইটের স্পিড অফ দ্য লাইট, এই দুটোই তো কনস্ট্যান্ট। তাহলে অ্যাকচুয়ালি লিখতে পারি কি ই প্রপোর্শনাল টু 1/λ। তাহলে ল্যামডার মান বাড়া মানে ই এর মান কমা। তাহলে এই দিকে যদি এই দিকে এনার্জির পরিমাণ বাড়বে, মানে বেগুনির এনার্জি সবচেয়ে বেশি, সবচেয়ে কম লালের। আর যদি বলা হয় ল্যামডার মান সবচেয়ে বেশি কার, সেটা হচ্ছে কি লালের। আমি আশা রাখছি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। যদি বলতো গামারশ্মির বেশি না আয়ারের বেশি, বলতে আয়ারের বেশি। কি বেশি? তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ। যদি বলতো এনার্জি কার বেশি, তখন কিন্তু গামারশ্মির বেশি হতো, ঠিক আছে, বুঝতে পারছো? নেক্সট, আচ্ছা পরিবাহিতাঙ্কের একক, পরিবাহিতাঙ্কের একক পরিবাহিতাঙ্ক। আচ্ছা, আমরা জানি কি আর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, মানে রোধরা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, মানে আর আর প্রপোর্শনাল টু এল বাই এ, তাই তো? কারণ একের সঙ্গে এল গুণ করলে এল, আর নিচে এ মানে এ ছিল, মানে ক্রস সেকশনাল এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কনস্ট্যান্ট তুলতে গেলে একটা প্রপোর্শনাল আনতে হয়, সেটা কি জানি আমরা, রো। এটাই বলা হয় কি রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি মানে রোধাঙ্ক, রোধাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা অনন্য করি মানে 1/, তাহলে এটাও যদি 1/, তাহলে এখানেও 1/, করতে হবে, এখানেও 1/, মানে এটা উল্টে যাবে। আচ্ছা, এই যে 1/r, এটাকে বলা হয় কি কন্ডাক্টেন্স মানে পরিবাহিতা। এটাকে জি দিয়ে লিখি, কেউ কেউ কে দিয়ে লিখে। আচ্ছা, জি দিয়ে লিখে, ঠিক আছে, আমি এখানে 1/rই রাখবো, সুবিধা আমার। এটাকে আমরা সিগমা, বইয়ে তো সিগমা দিয়ে আছে তাই সিগমা দিয়ে লিখবো, পরিবাহিতাঙ্ক এটা। আচ্ছা, এইটাকে এভাবেই লিখলাম। এবার কোনাকুনি গুণ করি এটার সঙ্গে এইটা, মানে এভাবে যদি লিখতাম, ঘুরি লিখলাম, যদি লিখতে পারতাম। আচ্ছা, এটা মানে ভাগে আছে, এপাশে গিয়ে কী হতো গুণ, এটা গুণই আছে মানে উপরে আছে নিচে আসতো, তাই না? তাহলে ব্যাপারটা কী হতো, আমি যদি এসআই বলতাম, এখানে এসআই বলা আছে, মিটারেজ বলা আছে, তাহলে 1/ওহম, আর এর একক তো ওহম, মিটার আর ক্ষেত্রফল তো মিটার স্কোয়ার, তাহলে একটা মিটার কেটে যাচ্ছে, তাহলে 1/মিটার তো, তাহলে উপরে আছে 1, কাটলাম, তাহলে উপরে আছে 1, আর অ্যাকচুয়ালি এটা ওহম ইনভার্স হতো, উপরে উঠছে তো, অ্যাকচুয়ালি উপরে উঠছে। তাহলে এরা ওহম ইনভার্সকে লিখে মো, উল্টি দেয় MHO, আর মিটার ইনভার্স। তাহলে অপশান কোনটা আছে দেখো, দেখি দেখা যাচ্ছে তো? মো। আচ্ছা, এরা সেমিতে করছে, তাহলে এখানে সেমি, এখানেও সেমি, তাহলে সেমি সেমি কাটলে একটা সেমি পড়ে থাকবে, তাহলে সেমি ইনভার্স, সেমি ইনভার্স, ঠিক আছে, অসুবিধা কি আছে? কোনো অপশানটা কোন অপশান না, মো সেমি ইনভার্স, মানে অপশান ডি। যদি বলতো যে পরিবাহিতাঙ্কের পরিবাহিতাঙ্কের যদি সংজ্ঞা দিতে বলতে, মানে দিতে বলতো, তখন কি করতে? না, কীভাবে দিতে সংজ্ঞাটা, যদি এটাকে তোমরা কি বললো যে দেখো
এটা তো কার অনন্যক, রোধের অনন্যককে কি দিয়ে লিখি, জি মানে পরিবাহিতা। তাহলে জি সমান রো মানে সিগমা এ বাই এল। তো তাহলে ঘুরি লিখলে কি হতো, সিগমা সমান জি, এটা পাশে ভাগ্যে চলে পাশে এলে গুণ বাই এ লেখা যেত। আচ্ছা আমি যদি এলটাকে 1 করে দিতাম মানে 1 সেমি করতাম বা মিটার করতাম, আর এটাকে যদি 1 মিটার স্কোয়ার বা 1 সেন্টিমিটার স্কোয়ার করতাম, তাহলে কি হতো না বলতাম কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে পরিবাহিতা, মানে এটাও যদি 1 করতাম তাহলে এখানেও 1 বসাতাম, এখানেও 1 বসাতাম, তাহলে এইটা তো থাকতো না, 1 বসালে কী হতো, তাহলে সিগমা সমান জি। এটাকে কাপ্পা দিয়েও লিখে কি, কাপ্পা কে, তাই না? তাহলে কখন হচ্ছে জি আর সিগমা সমান বা কাপ্পা সমান বা পরিবাহিতা সমান হচ্ছে জি এর সাথে, কখন পরিবাহিতাঙ্ক পরিবাহিতার সাথে সমান হচ্ছে যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা 1 আর দৈর্ঘ্যটা 1। সংজ্ঞা বুঝতে পারলে? নেক্সট, আচ্ছা কি বলা আছে, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক, মানে এর তো কিন্তু এরকম ছিল কার্ভটা, আর কার সাথে কার, তাপমাত্রা বাড়ালে রোধাঙ্ক, যদি তাপমাত্রা যদি টি দিয়ে লিখি আর রোধাঙ্ককে যদি রোধাঙ্ক দিয়ে লিখি, রোধাঙ্ক লিখলাম, ঠিক আছে রোধাঙ্ক লিখলাম, রো দিয়ে লিখলাম, তাহলে কার্ভটা কি হয়, সমপরাবৃত্তাকার। মানে যদি উষ্ণতা বাড়ে, উষ্ণতা বাড়লে কমছে, উষ্ণতা যদি কমে, এখানে তো কম উষ্ণতা, 1 ধরলাম, 2 ধরলাম, মোটামুটি ধরলাম 3 4 ধরলাম, তাহলে 5 6, যেখানে 6 উষ্ণতা সেখানে দেখো এটা যদি 1 2 3 4 5 6, যেখানে 6 উষ্ণতা সেখানে রোধাঙ্ক 4, আর যেখানে 4 উষ্ণতা সেখানে রোধাঙ্ক 6। মানে কি হচ্ছে, উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কমছে মানে কমবে, হ্রাস পাবে, ঠিক আছে, মানে অপশান এ, অপশান এ। আচ্ছা নেক্সট বুঝে দিই একটু। আচ্ছা একটা এলিমেন্ট দিয়ে আছে কি এ 92 235, আমি দেখেই বুঝতে পারলাম এটা ইউরেনিয়াম, কারণ 92 তো ইউরেনিয়ামের না। আচ্ছা আমার সাথে বলো, থোরিয়াম, পটাক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিয়াম, কিউরিয়াম, বার্কিনিয়াম, ক্যালিফোর্নিয়াম, আইনস্টাইনিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম, নোবেলিয়াম, লরেন্সিয়াম, 14 পিস বললাম, তোমরা আমার সাথে বলে নাও একবার, মানে ভিডিওটাকে একবার মানে ব্যাকে চালি দেখে নাও। আচ্ছা যাই হোক, কী বলা আছে প্রশ্নটা বললামই, পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ঘটছে। আচ্ছা আলফা যদি বেরিয়ে যায়, এখান থেকে আলফা বেরোচ্ছে, আলফা মানে আমরা কি জানি, Ag242+, তাই তো আমরা তো জানি যে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি জানি, মানে এখানে 92 আছে, এখানে 92 আছে, এখানে 2 বেরিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এখানে 90 হতে হবে, কারণ 90-এর সঙ্গে 2 যোগ করলে তবেই তো 92, মানে 2% সমান হয়। আচ্ছা এই 2টা বাদ আধান, তাহলে এখানে 4, এখানে 4 চলে গেছে অলরেডি, তাহলে এখানে 31 থেকে 4 গেলে, সরি 35 থেকে 4 গেলে, আমি বলেই দিলাম উত্তরটা 231। আর এটা ভাবলাম বি মৌল, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা থোরিয়াম, তাই তো থোরিয়াম, 90 নম্বর আছে থোরিয়াম। যাই হোক একটা গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল আছে, বড় বয়সে শিখবে, যে আচ্ছা এখনই তো শিখছো, যে আলফা কোণা যদি বেরোয় তাহলে ভর সংখ্যা 2 একক কমছে, মানে পারমাণবিক সংখ্যা 2 একক কমে, মানে যে এখানে কি ছিল, থোরিয়াম, পটাক্টিনিয়াম, ইউরেনিয়াম, তাহলে 90, এটা 91, 92, তাহলে ক ঘর সরে আসছে দেখো তো, 1 ঘর 2 ঘর, এটা হচ্ছে কি গ্রুপ ডিসপ্লেস, মানে গ্রুপ আচ্ছা লিখে দিই, গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল। আচ্ছা যাই হোক তোমরা অত জানো, একটু বলে দিলাম। আচ্ছা এবার নেক্সট কি, দুটি আলফা বিঘটন। আচ্ছা আমি এখান থেকে 1 পিস
বিঘটন ঘটালাম। আলফা মানে কি -1 0, এটা সরি বিটা, বিটা মানে কি E-1 0। সে যাই হোক, তাহলে ভাবো 90 আছে, সেখান থেকে 1 কমে গেছে কিন্তু এটা, তাহলে এখানে কিন্তু 91 হতে হবে। কারণটা কি বলতো, 90 থেকে 1 বিয়োগ করলে তবেই, মানে সরি 91 থেকে 1 বিয়োগ করলে তবেই তো 90 হচ্ছে না, তাহলে এটা সি। কিন্তু দেখো এখানে 0 আছে, এখানে 231, নো চেঞ্জ। ভালো করে বলছি, এখান থেকে একটা বেরোচ্ছে মানে এটা কিন্তু আগের মতো না, এখানে প্লাস ছিল বলে আমি যোগ করছিলাম, কিন্তু এখানে 1 বাড়ালাম কেন, এখানে মাইনাস ছিল। দেখো 91 থেকে মানে 1 বিয়োগ করলে তবে অ্যাকচুয়ালি দেখো যোগ করতাম, 90 হচ্ছিল না, প্লাস মাইনাস মাইনাস হয় ওই জন্যে। আচ্ছা, আবার একটা যদি আলফা বেরোয়, আবার একটা আলফা বেরোচ্ছে, আচ্ছা বেরোক, বেরোক, তাহলে বেরোলে আলফা বিটা বেরোচ্ছে, তাই তো, দুটো বিটা, তাহলে বিটা বেরোলে তাহলে আবার একটা যোগ করে দাও। আচ্ছা, শুধু ইউরেনিয়াম লিখে ফেলছি, মেনে নাও। এটা ভাবলাম ডি, নো চেঞ্জ, কারণ 0 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি বলছে, ভর সংখ্যা কত হবে? দেখো ভর সংখ্যা 231 হয়েছিল, 231, 231, শেষটারও তো 231ই আছে, তাহলে ভর সংখ্যা 231 বি। আই থিঙ্ক পুরো বুঝতে পারলে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, তারপরে কি বলা আছে, পরে মুছব, বলে দিই, পরে মুছব। আচ্ছা, কি বলা আছে না, কোনটি সন্ধিগত মৌল নয়, কি কি দিয়ে আছে, কি কি দিয়ে আছে, এজি, এমজি, আর্জেন্টাম মানে সিলভার, ম্যাগনেসিয়াম, কি দিয়ে আছে, সিইউ, ডি, সিডি। আচ্ছা দেখো, আমরা যদি দেখি যে সন্ধিগত মানে সন্ধিগত শ্রেণীটা যদি দেখি, কি সন্ধিগত শ্রেণীটা কি, মানে ট্রানজিশন মেটালে যদি দেখি, ট্রানজিশন মেটাল, আচ্ছা স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, টাইটানিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম, রাদারফোর্ডিয়াম, ভ্যানাডিয়াম, নায়োবিয়াম, ট্যান্টালাম, ডাবনিয়াম, ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন, সিয়াপুরজিয়াম, ম্যাঙ্গানিজ, টেকনিসিয়াম, রেনিয়াম, বোরিয়াম, আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম, হাসিয়াম, কোবাল, রোডিয়াম, ইরিডিয়াম, মিসনেরিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, ডামস্টারডাম, কোপার, সিলভার, গোল্ড, আচ্ছা এটাকে রনজেনিয়াম দেয়, আর জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এটা নীলবিয়াম, বা এখনকার কি নাম দিয়ে হয়, কোপারনিসিয়াম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এইটা হচ্ছে কি ট্রানজিশনের সিরিজ। তা এখানে দেখো তো, এজি তো এখানে দেখতে পাচ্ছি আমি, সিইউ দেখতে পাচ্ছি কোথায় 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 কোথায়, এখানে দেখতে পাচ্ছি, সিডিউ আছে এখানে দেখতে পাচ্ছি, খালি কি নেই, ম্যাগনেসিয়াম তো কত নম্বর আছে, 12 নম্বর আছে, মানে ওটা তো গ্রুপ 2 এ আছে, মানে এস ব্লক এলিমেন্ট অ্যাকচুয়ালি বাদ দাও, মানে গ্রুপ 2 এ আছে, ওরা তো আর ডি ট্রানজিশন মেটাল নয়। এরকমও প্রশ্ন হয় আমি দেখছি যে জিঙ্ক কিন্তু একটা, যদি প্রথম সিরিজ জিঙ্ক, কি লিখলাম আমি, জিঙ্ক, সেটা মার্কারি লিখে বলছিলাম, মার্কারি লিখে কি বলছিলাম আমি, জিঙ্ক। আচ্ছা, তাহলে প্রথম যে ট্রানজিশন মেটাল সিরিজ বা সন্ধিগত মৌল, সেখানে কিন্তু জিঙ্কটা সন্ধিগত মৌল নয়, কারণ একটা আছে, বড় হোক শিখবে, এখন তো বলা যাবে নি। আচ্ছা ঠিক আছে বাদ, তাহলে বললাম এটা কিন্তু সন্ধিগত মৌল নয়, অলদো ইট বিলংস টু ট্রানজিশন মেটাল এলিমেন্ট গ্রুপ। আচ্ছা চলো, বুঝতে পারলে ব্যাপারটা, তাহলে অপশান কি হলো, অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় কি হয়? আচ্ছা আমি ধরলাম সোডিয়াম, কত নম্বরে আছে, 11 নম্বরে আছে, ইলেকট্রন কটা,
11টা। প্রোটন কটা? 11টা। প্রোটন ভাবে পি দিয়ে ভাবে প্লাস আর ইলেকট্রন মাইনাস। দেখো এখানে পি প্লাস ই করো, +11 প্লাস অফ -11, দেখো প্লাস প্লাস মাইনাস মাইনাস অ্যাকচুয়ালি 0। আচ্ছা, এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, ইফ ইউ, তুমি কি করে করবে? ইফ ওয়ান ইলেকট্রন রিমুভ ফ্রম হেয়ার, যদি এখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, বা লিভ ফ্রম হেয়ার বেরিয়ে যায়, তখন কি হবে? তাহলে এখানে কি হচ্ছে কেসটা? -10 হচ্ছে, একটা বেরোচ্ছে তো, 11 ছিল 10 হচ্ছে, আর প্রোটন তো अभी भी 11 ही है, মানে 11 ही है। তাহলে পি প্লাস ই +1, তাহলে সোডিয়ামের মাথায় কি +1, বুঝতে পারলে? আর এটা তো জারণই হচ্ছে, কারণ ইলেকট্রন যদি ছেড়ে দাও তাহলে কি হয়? জারিত হয়। মানে জারণ কাকে বলে? না, লস অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, যা মানে জারণ, মানে কি যাবে? ইলেকট্রন। তাহলে বেরিয়ে যাচ্ছে ইলেকট্রন, তাহলে জারণ হচ্ছে, মানে জারিত হচ্ছে, আর ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তাহলে ধাতব পরমাণু সোডিয়াম ছিল, তাহলে ক্যাটায়ন তৈরি হচ্ছে, মানে ইলেকট্রন বেরোচ্ছে, খুঁজে দেখো। ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়, তাহলে অপশান এই দেখতে পাচ্ছি। তাহলে অপশান এ নিজে কিন্তু জারিত হচ্ছে, কিন্তু অপরকে বিজারিত করবে, সেটা ব্যাপারটা বলা নেই। তাহলে অপশান এ। আচ্ছা, নেক্সট কি বলা আছে? সেটা কি করলাম তো। এবার এটা বেরিয়ে যায়নি তো না। একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে, রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে, তাহলে যার প্রলেপ দেওয়া হবে, রূপোর গহনা আছে, তাহলে কার প্রলেপ দিয়ে হচ্ছে? সোনার। তাহলে এটা কিন্তু সোনারই কোনো তড়িৎ বিদ্যুৎ দ্রবণ লাগবে, মানে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, KCuCN2, পটাশিয়াম অরোসায়ানাইড, নট আর্জেন্টো। সেটা যদি বলতো সোনার ওপর রূপোর প্রলেপ দিয়ে হবে। আচ্ছা, আমি বলে দিই, এখানে কি বলা আছে? রূপোর উপর সোনার প্রলেপ। এখানে কি বলা আছে? রূপোর উপর সোনার প্রলেপ দিয়ে হবে। তাহলে রূপোটা হবে কি? ক্যাথোড, আমার সোনাটা কি হবে? অ্যানোড। আর ওর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কি? পটাশিয়াম অরোসায়ানাইড, ওটা কি হয়ে যাবে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। কিন্তু উল্টো যদি বলতো যে সোনার উপর রূপোর প্রলেপ দিয়ে হচ্ছে, কোনো সম্ভব হয়? আচ্ছা, ভাবলাম লোহার উপর রূপোর প্রলেপ দেওয়া হচ্ছে, যদি দেওয়া হয় তাহলে ক্যাথোড হচ্ছে কি? রূপো, লোহা ক্যাথোড হচ্ছে কি? লোহা। আর রূপোটা হচ্ছে কি? অ্যানোড। আর রূপোর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ মানে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, মানে সিলভার না রূপা। বুঝতে পারছি ব্যাপারটা? সোনা রূপা কেস বললাম, সেটার উত্তর কি হতো না? পটাশিয়াম, যেটা পড়ে আসছে আর্জেন্টো সায়ানাইড, ঠিক আছে, সায়ানাইড ড। আচ্ছা, আয়রন পাইরাইডসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায়, এটা আর প্রশ্ন। সেই সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রথম ধাপ, Fe2+, অতিরিক্ত অক্সিজেন, তখন কি হয়? SO2 তৈরি হয় না? SO2 তৈরি হয় না, সালফার ডাইঅক্সাইড। তাহলে অপশান ডি SO2। SO2-র সঙ্গে আবার অক্সিজেন যদি বেশি দেওয়া হয়, তখন কি হবে? SO3। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, পিতলের উপাদান, এটা প্রশ্ন। কপার আর জিঙ্ক তো পিতল, মানে অপশান বি। আচ্ছা, এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়, তা যে যৌগের কারণে হয়? তো মিথাইল মারক্যাপটেন, ঠিক আছে, মিথাইল মারক্যাপটেন। আচ্ছা।